প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি কৃষ্ণ স্যার কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা উপহার দিব, সেই ক্লাসটা বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস। যে ক্লাসটা যদি আজকে তোমরা মনোযোগ সহকারে শোনো বা দেখো, তাহলে উপরের শ্রেণীতে তোমাদের গিয়ে অনেক সহযোগিতা করবে। সেই সহযোগিতা করার জন্য আজকে ক্লাসটা অবশ্যই তোমাদের মন দিয়ে দেখতে হবে বা শিখতে হবে। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ব্যবহারিক জ্যামিতির বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে দুটো গুরুত্বপূর্ণ যে চিত্র অঙ্কন বা জ্যামিতি অঙ্কন, সেটা সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো সেই সাপেক্ষে তোমাদের বলি যে আমরা একটা যেমন আমরা যখন কোনো একটা কোণ আঁকি, সেই কোণকে আমরা কিভাবে সমদ্বিখণ্ডিত করতে পারি, আবার একটা সরলরেখার উপরে সরলরেখাটা নির্দিষ্ট বিন্দুতে কিভাবে আমরা একটা লম্ব আঁকতে পারি, এই দুটো বিষয়ে তোমাদের সাথে আজ আমি ক্লাস নেব। তো তোমরা মনোযোগ সহকারে দেখো। তো সে আলোকে তোমাদের সাথে আমি যে কাজটা করতে গিয়ে তোমাদের ছোট দুটো প্রশ্ন রাখি, যে লম্ব কারে বলে। লম্ব আঁকতে গিয়ে আমরা যে কাজটা করব, সেই কাজটা লম্ব। যেমন একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা যদি খাড়াভাবে আঁকা হয়, তাহলে অবশ্যই আমরা তাকে বলি লম্ব। কিন্তু সেই লম্বটা আঁকতে গিয়ে আমাদের বিশেষ কিছু নিয়ম ফলো করতে হবে বা দেখতে হবে। সেই নিয়মটা না আঁকলে আমরা ইচ্ছা করলে যে একটা লম্ব এঁকে দেবো, তা কিন্তু আমরা পারি না। যেমন মনে করো একটা সরলরেখার উপর একটা সরলরেখা আমরা আঁকলাম, তো এই সরলরেখাটা সরাসরি কিন্তু যুক্তিসঙ্গতভাবে বা এটা সরল লম্ব আঁকতে গেলে অবশ্যই এ পাশে 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি হওয়া লাগে। অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অর্থাৎ যে কোনো এক পাশে অবশ্যই 90 ডিগ্রি কোণ হতে হবে। তাহলে আমরা বলবো যে এই রেখাটা এই রেখার উপরে লম্ব। তো সেটা আঁকতে গিয়ে আমরা কি কাজ করব? তো মনে করো যে আমরা প্রথমেই প্রশ্নটা করি যে হলো আমরা একটা সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। তো লম্ব আঁকতে গিয়ে আমরা কি কাজ করব সেটা আমরা দেখি। তো লম্ব আঁকতে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, যে কোনো একটা সরলরেখা নিয়ে আমরা এটার নাম এবি সরলরেখা। এবি সরলরেখার একটা উপরে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে আমরা যে বিন্দুতে আমরা লম্ব আঁকবো। মনে করো এটা একটা বিন্দু নিলাম, পি একটা বিন্দু। এই বিন্দুর উপরে আমরা লম্ব আঁকবো। তো লম্ব আঁকতে গেলে লম্ব আঁকার জন্য যে কাজগুলো আমাদের ধাপে ধাপে এগোতে হয়, সেই ধাপগুলো আমরা আস্তে আস্তে এগোই। তাহলে পি কে কেন্দ্র করে আমরা কি করব? পি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ বা দূরত্ব নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ এবি কে মনে করো সি বিন্দুতে ছেদ করবে। এই বিন্দুটার নাম হলো সি। এই বিন্দুটার নাম হলো সি। এবার আবার কি কাজ? এই যে কাজটা করলাম আমরা যদি বলি এটা 1 নম্বরে একটা কাজ, এই কাজ এবার কি করব? সি বিন্দুতে ছেদ করলে এবার সি কে কেন্দ্র করে আমরা আরো একটা চাপ অঙ্কন করলাম।
এই চাপটা মনে করে কি বিন্দুতে ছেদ করলো, এটার নাম, এই বিন্দুটার নাম হলো ডি। এক একটা নামকরণ করে দিই। আবার আবার কি করব, ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটা বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে মনে করি ই বিন্দুতে ছেদ করলো। এবার কি করব আমরা, তাহলে কটা কাজ হলো, প্রথমে একটা বৃত্তচাপ আঁকলাম, সেই বৃত্তচাপ সি বিন্দুতে ছেদ করলো, সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরো একটা বৃত্তচাপ আঁকলাম, সেই বৃত্তচাপটা ডি বিন্দুতে ছেদ করলো। তারপরে ডি কে কেন্দ্র করে আরো একটা বৃত্তচাপ আঁকলাম, সেই বৃত্তচাপটা ই বিন্দুতে ছেদ করলো। ই বিন্দুতে ছেদ করার পরে এবার কি হলো, এবার ই আর ডি কে কেন্দ্র করে আমরা আরো দুটো বৃত্তচাপ আঁকবো ওই একই ব্যাসার্ধ নিয়ে। আর দেখি ব্যাসার্ধটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এবার এখানে একটা চাপ আঁকবো, এখানে একটা চাপ আঁকবো। চাপ দ্বয়, দুটো চাপ পরস্পর কিউ বিন্দুতে ছেদ করলো, মনে করি কিউ বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুটার নাম হলো কিউ। তাহলে এবার আমরা কি করব, আমরা পি কিউটা যোগ করে দিই। পি কিউ যোগ করলে আমরা যে রেখা পাবো সেই রেখাটা হলো লম্ব রেখা। তাহলে আমরা বলতে পারবো যে কি এই PQ রেখাটা AB এর উপরে লম্ব। তো আমরা এটা সাধারণত লম্বর প্রতীকটা আমরা একটু জেনে নিই। লম্বর প্রতীকটা কিভাবে প্রতীকে ব্যবহার করা হয় সেটা আমরা একটু দেখি। এটা ঠিক এইভাবে তোমরা লিখবা। প্রতীকটা আমরা লিখছি PQP, তারপরে লম্ব AB রেখার উপরে লম্ব। এই প্রতীক দিয়ে সাধারণত লেখা হয়। তাহলে যদি আমরা একটু বর্ণনা আকারে সুন্দর করে বলতে থাকি তাহলে আমরা কি বলবো, যে আমরা যে কোনো একটি সরলরেখা নেব AB, সেই সরলরেখার একটা নির্দিষ্ট বিন্দু নেব B, সেই P কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপটা AB কে C বিন্দুতে ছেদ করলো, C কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটা চাপ আঁকলাম, D বিন্দুতে ছেদ করলো, D কে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ আঁকলাম যেটা এই বিন্দুতে ছেদ করলো। এবার D ও E কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটো বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দ্বয় পরস্পর কি বিন্দুতে ছেদ করলো, কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে QP যোগ করলাম, তাহলে বলবো যে QP রেখাংশ হলো কি AB সরলরেখার উপরে লম্ব। তাহলে আমরা আর এটা প্রতীকের মাধ্যমে যদি লেখা হয় QP, এটাকে লম্ব বলা হয়, প্রতীক দিয়ে লেখা হয় লম্ব। তাহলে QP লম্ব AB। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, আর এই জিনিসটুকু আমাদের যা শিখলাম ক্লাস 6 এ, এটা আমাদের অবশ্যই কি একেবারে ছাত্র জীবনে 10 পর্যন্ত অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। তো যাই হোক, এটা আমরা শিখে ফেললাম। এবার আরেকটা শিখবো আমরা কি, এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ সম্পাদ্য বা ব্যবহারিক জ্যামিতি, সেটা আমরা কি একটা নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে নির্দিষ্ট কোণ, মনে করো যে আমি একটা কোণ এঁকে নিই। দ্বিতীয় যেটা শেখাবো, একটা কোণ, এর নাম যদি আমি ABC। এই কোণ দিয়ে দিলাম। কোণ দিয়ে দেওয়ার পরে এবার এই কোণকে আবার সমান দুই ভাগে বিভক্ত করতে হবে। তো সমান দুই ভাগে বিভক্ত করতে গিয়ে আমাদের যে
ধাপগুলো বা পর্যায়ক্রমে যে নিয়মগুলো ফলো করতে হবে সেটা আমরা দেখি কিভাবে আমরা একে সমান দুই ভাগে বিভক্ত করতে পারি। তাহলে প্রথমে আমরা কি করব, যে এবিসি একটা নির্দিষ্ট কোণ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করতে গিয়ে একে কেন্দ্র করে একে না বা ভুল, বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটা কি করলো, বৃত্তচাপটা মনে করো এবি কে আমরা ই বিন্দুতে সেট করলাম, আর বিসি কে আমরা ডি বিন্দুতে সেট করলাম। যে কোনো একটা নাম দিতে পারো, তুমি ইচ্ছা করে যে কোনো একটা নাম এখানে ব্যবহার করতে পারো। আমি এ বি সি তারপর ডি দিলাম, তারপর ই দিলাম। তারপরে কি কাজ করলাম, এবার কি কাজ করব, বি আর সি কে যেহেতু ডি আর এ বি কে বাই বি এ কে ই বিন্দু সেট করলো। এবার দুটো বিন্দু পেয়ে গেলাম আমরা, সেই দুটো বিন্দুর নাম হলো ডি আর ই। এবার ডি ও ই কে কেন্দ্র করে আমরা ডি আর ই কে কেন্দ্র করব কার সমান ব্যাসার্ধ নিয়ে, সেটা ইচ্ছা করলে আমরা ডি এর সমানও নিতে পারি, ডি এর অর্ধেকের বেশি নিতে পারি, অথবা তোমার ইচ্ছা করে একটু বড় নিতে পারো, খুশি। তার মানে সমান বা থেকে বেশি বা সমান করে ব্যাসার্ধ নিয়ে দিতে পারো। মানে আমি এক কাজ করি, সেই কাজটা হলো আমি মনে করো যে ডি এর সমান ব্যাসার্ধ দিলাম, ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি কে কেন্দ্র করে একটা চাপ আঁকবো, আবার ই কে কেন্দ্র করে আরো একটা চাপ আঁকবো। এই চাপদ্বয় পরস্পর মনে করি যে ওরা পি বিন্দুতে ছেদ করবে। এই বিন্দুটার নাম হলো পি, এই বিন্দুটার নাম হলো পি। তাহলে আমরা এবার বিপি যোগ করে দিই। আমরা এটা বিপি যোগ করে দেব, দিয়ে দেখবো যে কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত হলো কিনা। আমরা একটু দেখে নেব। তাহলে কি হলো, বিপি যোগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কোণ দুটো সমান দুই ভাগে বিভক্ত হলো কিনা আমরা একটু মেপে দেখি, যেটা আসলে আমাদের যুক্তিতে এটা সমান দুই ভাগে বিভক্ত হলো কিনা। হ্যাঁ, এটা এই মাপ আর এটা মেপে দেখলাম এই মাপ, অর্থাৎ কোণ দুটো সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে আমরা আরেকবার রিভাইজ দিই, আমরা যে কাজটা করলাম সেই কাজটা আরেকবার রিভাইজ দিয়ে দেবো। তাহলে আমরা কি করব, যে ধাপগুলো পর্যায়ক্রমে তোমরা এভাবে বইতে সুন্দরভাবে দেওয়া আছে, বিভিন্ন ধাপে আমি পর বলে যাচ্ছি। তোমরা এটা অবশ্যই বইয়ের সাথে একটু মিলিয়ে নিয়ে নিজের মতো ভাষা দিয়ে অথবা আমার মতো ভাষা দিয়ে তোমরা এটা ব্যবহার করে সুন্দর করে এই জ্যামিতির ধাপগুলো তোমরা লিখতে পারো বা অনুসরণ করতে পারো। যেমন এবিসি একটা নির্দিষ্ট কোণ, একে আমাদের একটা সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করব, বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা এবিসি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকতে পারি। সেই বৃত্তচাপটা বিসি কে ডি বিন্দুতে এবং বি এ কে ই বিন্দুতে ছেদ করে। এবার কি করব, ডি ও ই কে কেন্দ্র করে ডি ই এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবিসি এর অভ্যন্তরে আমরা দুটো বৃত্তচাপ আঁকবো। এই দুটো বৃত্তচাপ পরস্পর পি বিন্দুতে ছেদ করলো। এবার বিপি যোগ করলাম, বিপি যোগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই বিপি রেখা এবিসি কে সমান দুই ভাগে বিভক্ত করেছে। তাহলে আমরা বলতে পারি বিপি রেখাংশ কোণ এবিসি কে
সমান দুই ভাগে বিভক্ত করেছে, বা বলতে পারি কোণ এবিসি এর সমদ্বিখণ্ড, এটাও বলতে পারে যে বিপি রেখাংশ কোণ এবিসি এর সমদ্বিখণ্ড। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ দুইটা ব্যবহারিক জ্যামিতি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম, আর ব্যবহারিক জ্যামিতি অঙ্কনটা সুন্দরভাবে তোমাদের শেখালাম। তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে, আর জীবনের অনেক জায়গায় এই জ্যামিতিটা আমাদের কাজে লাগবে। পড়াশোনা করতে হলে আমাদের ছোটকালের, আমি বারবার ক্লাসে এই কথাটাই বলি যে তোমরা ছোটকালে যেটা শিখবা সেটা আস্তে আস্তে বড়কালে, অর্থাৎ পর্যায়ক্রমে পরবর্তী ক্লাসে যে আমাদের সব যে শেখার যেগুলো আমরা শিখছি সেগুলো সব আমাদের কাজে লাগবে। তুমি যদি সেইগুলো ভুলে যাও তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে যে আর কাজ করতে পারবে না, বা সেখানে গিয়েও সেখানে তোমার দুর্বলতা প্রকাশ করবে তুমি যদি এগুলো আয়ত্ত না করো। তো আজকে তোমাদের সাথে ক্লাসের কার্যক্রম আমরা শেষ করতে যাচ্ছি। তার আগে বলি, আমরা সবাই নিরাপদে থাকি। আমরা সবাই সরকারের যে আইনটা প্রণয়ন করেছেন যে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, সামনে করোনা থেকে আমাদের বাঁচতে হবে। করোনা থেকে বাঁচার জন্য যে নিয়মগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য করব, তা না হলে আমরা জীবনের ঝুঁকি আছে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।